আমি 2%-এর জন্য 1%-এর জন্য কি IMF এর পিছনে ধরবো, নাকি কালকে সকালে আমি একটা ফান্ড ফ্লোট করে আমার মার্কেটে ঢুকাবো? আমরা চেষ্টা করতেছি সমাজের প্রত্যেকটা গোষ্ঠীর লোক যাতে এই বাজেট থেকে এই উন্নয়নের সাথে তাদের একটা সম্পৃক্ততা থাকে, তারা উপকৃত। মানে সমস্ত গোষ্ঠীগুলোকে আমরা টার্গেট করেছি। পাবলিক ফাইন্যান্সিং আর্কিটেকচার ইজ চেঞ্জিং। আমরা যদি আগের মতো চালাইতে চাই, দেশ চলবে না। সো এই আর্কিটেকচার চেঞ্জের মধ্যে আমাদের মোড অফ ফাইন্যান্সিংটা কী হবে? আমি 2%-এর জন্য 1%-এর জন্য কি IMF এর পিছনে ধরবো, নাকি কালকে সকালে আমি একটা ফান্ড ফ্লোট করে আমার মার্কেটে ঢুকাবো? ডিপেন্ডিং অন রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ইফ দেয়ার ইজ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ওয়াই শুড আই ওয়েট ফর ওর কবে আমার টাকা দেবে, ও কত কন্ডিশন দেবে, আমার দরকারটা কি? 1%-এ যদি আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ গুড, ফরগেট ইট। সারা দুনিয়া আর গভর্নমেন্ট সব জায়গায় পয়সা দেবে কেন? গভর্নমেন্ট শুড অলসো বরো ফ্রম ক্যাপিটাল মার্কেট। এই যে ফ্লাইট বিমান কেনবে 12টা, তো গভর্নমেন্ট কেন পয়সা দেবে? বিমান ইজ এন এন্টারপ্রাইজ। তারা ক্যাপিটাল মার্কেটে যাক না, তারা ফান্ড রেজ করুক না। হিথ্রো এয়ারপোর্ট ইজ এ লিস্টেড কোম্পানি। সবাই মনে করে হিথ্রো এটা বোধহয় ব্রিটিশ গভর্নমেন্টের। ইটস এ লিস্টেড কোম্পানি। All the major airports in the world are listed companies. Railways are listed, airlines are listed. তা আমাদের বাংলাদেশে কেন গভর্নমেন্ট এক জায়গা থেকে সব জায়গায় টাকা দিতে? উইদিন 2 years আমি আশা করছি ইনশাল্লাহ ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড এবং দিস কান্ট্রি উইল বি কাইন্ড অফ ওয়েলফেয়ার স্টেট। সাধারণ মানুষের কী লাভ হইলে এটা আমার জন্য ইম্পর্টেন্ট। আমার ইকোনমি গ্রো করবে, আমার সাধারণ মানুষের কোনো লাইভলিহুড চেঞ্জ হবে না, উন্নত হবে না, তো ওইটা তো কোনো লাভ হচ্ছে না। আবার একই পিপল বেনিফিটে ঘুরে ফিরে। তা আমরা কিন্তু অল আউট সংস্কারে যাচ্ছি পাই না। আমি তো বলেছি, ওই যে বলছে 12টা পারমিশন, কয়টা লাগে পারমিশন? 13টা লাগবে না, এতটুকু। এর থেকে আমি আর বেশি কিছু বলছি না। 13টা আর লাগবে না, লাগবে 13টা, বাট এক জায়গা থেকে হবে এবং টাইম ফ্রেমের মধ্যে হবে, উইদিন টাইম ফ্রেম। Any agency who fails to give their information, it will be given after 1 week, for example. So that's gone. এবং ইকুয়ালি আমরা প্রজেক্ট ইয়েগুলোকে বাস্তবায়নগুলোর ব্যাপারে যেটা আসছে, এটা ইজ এ ক্রিটিক্যাল। বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম, আমরা এডিবি করি, প্রজেক্ট করি, এগুলো বাস্তবায়ন হয় না। আর বাস্তবায়ন হলে ওখানে জ্যাকটা প্রাইস থাকে, চুরি, টাইমলি বাস্তবায়ন হয় না। বাট এটা তো সব ইট ইজ কস্টিং। জাতি তো দেশকে এটা কস্ট করতেছে। সো আমরা বলতেছি প্রজেক্টের ইনসেপশন থেকে ক্লোজ পর্যন্ত এভরিবডি উইল বি অন দি ড্যাশবোর্ড। ইট উইল বি মনিটর ডেইলি এবং প্রত্যেকটা স্টেপগুলো আমরা টাইম ফ্রেমে দিয়ে দিচ্ছি। ইনসেপশন থেকে যেই বার্ড করবে, ইট উইল ফ্লাশ অন দ্য বোর্ড। সো এভরি মিনিস্ট্রি উইল হ্যাভ ওয়ান, ফাইন্যান্স মিনিস্ট্রি হ্যাভ ওয়ান, অ্যান্ড প্রাইম মিনিস্টার্স অফিস উইল হ্যাভ ওয়ান। সো দে উইল অল বি আন্ডার প্রেশার। এখানে অনেক মানে ব্যুরোক্রেটিক, এগুলো তার বলে লাভ নেই। মানে এগুলোর থেকে যদি বেরোতে হয়, এখানে আমাকে অটোমেশন, ডিজিটালাইজেশন ছাড়া এদেরকে রিডান্ডেন্ট করার আপনার কোনো পথ নেই। ইফ ইউ ওয়ান্ট টু মেক দেম রিডান্ডেন্ট, আপনাকে অটোমেশনে যেতে হবে, ডিজিটালাইজেশন যেতে হবে। যেই জন্য আমরা এই যে কাস্টমস, পোর্ট, সব জায়গায় এই যে কস্ট অফ ফান্ড, ব্যবসায়ীদের বলছিল দাদা, কস্ট অফ ফান্ড কোথায়? চিটাং পোর্ট থেকে শুরু হয়। দ্য মোমেন্ট ইট ল্যান্ডস, তখন থেকে কস্ট অফ ফান্ড বাড়তে থাকে। এটার মুভমেন্টে পয়সা দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে, তারপরে এই চার্জ, সেই চার্জ, কাস্টমস, এগুলো পার হইতে হইতে ওর কস্ট অলরেডি 10% বেড়ে গেছে পোর্টে থাকতে। দেন ট্রান্সপোর্টেশন, ইট ইজ অ্যানাদার র্যাকেট। এদের মধ্যে একটা ইয়ে আছে, এটা আমরা ফিক্স করে দিছি অলরেডি চিটাং পোর্টের। তুমি জানো তো এটা, ওই ফিক্সড, এর উপরে কোনো চার্জ করা যাবে না।